আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস। এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড, তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্য আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। চলো আজকের পর্বে আমরা রাজশাহী বোর্ড 2022-এ আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো এখানে উদ্দীপক হিসেবে দুইটা বিক্রিয়া দেওয়া আছে। প্রথম বিক্রিয়াটা হচ্ছে 6 অণু কার্বন ডাইঅক্সাইড 12 অণু পানি একসাথে বিক্রিয়া করছে, যেখানে প্রভাবক হিসেবে আছে সূর্যালোক আর ক্লোরোফিল। উৎপন্ন করছে জি একটা যৌগ, 6 অণু পানি আর 6 অণু অক্সিজেন। তাহলে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে তোমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বুঝাইছে, কারণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড পানি সূর্যালোকের উপস্থিতিতে পাতায় উপস্থিত ক্লোরোফিলের সহায়তায় শর্করা তৈরি করে। জি বলতে এখানে তুমি গ্লুকোজটা বুঝতে পারো, গ্লুকোজ উৎপন্ন করে, এরপরে উপজাত দ্রব্য হিসেবে পানি আর অক্সিজেন তৈরি হয়। এখানে আমাদের সালোক সংশ্লেষণের মূল উদ্দেশ্য হচ্ছে শর্করা তৈরি করা, অর্থাৎ খাদ্য তৈরি করা। উদ্ভিদ নিজের চাহিদার জন্য খাদ্য তৈরি করে, তারপর অতিরিক্ত অংশ হচ্ছে জীবকুলে বিলিয়ে দেয়। এখন শর্করা উৎপন্ন ওর উদ্দেশ্য হইলেও এই দুইটা জিনিস কি জন্য উৎপন্ন হয়েছে, এই দুইটা তো লাগবে না। এই দুইটা হচ্ছে মানে পাশাপাশি কোনো বিক্রিয়ায় পাশাপাশি উৎপন্ন হয়ে গেছে, যেটা আমাদের মূল উৎপাদ বা কাঙ্ক্ষিত উৎপাদ না। তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে বাই প্রোডাক্ট বা উপজাত দ্রব্য। এরপরে দেখো সালোক সংশ্লেষণ 1 নাম্বারটা বুঝতে পারলাম। এরপরে 2 নাম্বারটা কি বলছে, এইখানে যে গ্লুকোজটা তৈরি হয়েছে না, গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। এই গ্লুকোজটা এইখানে দেখো, এইখানেও একটা গ্লুকোজ, যেটা অক্সিজেনের সহায়তায় ভেঙে গিয়ে 6 অণু কার্বন ডাইঅক্সাইড 6 অণু পানি আর তৈরি করলো। এখন আমরা বুঝতেই পারতেছি যে জটিল খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে ভেঙে গিয়ে যখন কার্বন ডাইঅক্সাইড পানি আর শক্তি উৎপন্ন করবে, ওইটাকে আমরা বলবো হচ্ছে শ্বসন প্রক্রিয়া। তাহলে দেখো বলতে এখানে এনার্জি বুঝাইছে, যে একটা শর্করা জাতীয় খাবার অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড শক্তি উৎপন্ন করলো, তার মানে এটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। তাহলে 1 নাম্বারটা সালোক সংশ্লেষণ, 2 নাম্বারটা হচ্ছে শ্বসন। এরপরে দেখো ক খ গ ঘ 4টা প্রশ্ন কি বলা আছে। ফসফোরাইলেশন কি? স্থলজ উদ্ভিদের তুলনায় জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি কেন? অর্থাৎ মাটিতে যে উদ্ভিদগুলো থাকে ওদের সালোক সংশ্লেষণ যতটুকু হয় পানিতে যারা থাকে ওদের আরও বেশি হয়, এটার কারণ জানতে চাইছে। এরপরে গ নম্বরে বলছে উদ্দীপকে উল্লেখিত 2 নং প্রক্রিয়ায় উৎপন্ন 2 নং প্রক্রিয়াটা ছিল শ্বসন, শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন ছিল হচ্ছে শক্তি বা এনার্জি। এখন এর হিসাব করা লাগবে। তোমাদের বোর্ড বইয়ে এরকম একটা ছক করে হিসাব করে দেওয়া আছে, ওই হিসাবটাই হচ্ছে আমরা এখানে লিখব। দেখো এখানে হচ্ছে মেইনলি শক্তির হিসাব বলতে আমরা এটিপির হিসাব করব, যে একটা গ্লুকোজ অণু ভেঙে গিয়ে শক্তি উৎপন্ন করে, মানে কতটুকু এটিপি উৎপন্ন করে, ওই এটিপির হিসাব করব। এরপরে অস্তিত্ব রক্ষায় সকল জীব 1 নং প্রক্রিয়ার উপর নির্ভরশীল। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর সকল জীব নির্ভরশীল, কারণ হচ্ছে খাদ্য, এরপরে অক্সিজেন, মানব সভ্যতার বিকাশের জন্য বিভিন্ন কারণে হচ্ছে মানে অনেক এর বিস্তার অনেক বেশি। সালোক সংশ্লেষণ যদি না ঘটতো জীবগুলো হচ্ছে বিলুপ্ত হয়ে যেত। তাহলে চলো আমরা উত্তরে যাওয়ার আগে দেখো এখানে তোমাদের ওই প্রশ্নগুলোর বরাদ্দ নাম্বার লিখে দেওয়া আছে, চেষ্টা করবা যে প্রশ্ন যত নম্বর বরাদ্দ ওই প্রশ্ন তত প্যারা করে লেখার। কয়ের জন্য যেহেতু 1 নম্বর বরাদ্দ, এখানে একটা জ্ঞানমূলক চরণ শুধু হবে। ক্ষয়ের জন্য যেহেতু 2 নম্বর বরাদ্দ, এখানে তোমার 2টা প্যারা হবে, প্রথমটা হবে জ্ঞানমূলক, পরেরটা অনুধাবনমূলক। এরপরে গ আর ঘতে দেখো 3 আর 4 নম্বর বরাদ্দ, তার মানে বুঝতে পারতেছো এখানে হচ্ছে হিউজ আলোচনা করা লাগবে আমাদের। চলো এখন যদি আমরা উত্তরে যাই, ফসফোরাইলেশন কি জিনিস? ফসফোরাইলেশন হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেটে, অ্যাডিনোসিন ডাই শব্দের অর্থ হচ্ছে 2, মনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3। এখন ডাইফসফেটের সাথে আরেকটা ফসফেট যদি যুক্ত হয়, তাহলে ডাই মানে 2, 2 এর সাথে আরেকটা ফসফেট যুক্ত করো, 3টা হয়ে যাবে। 3টা হইলে আমরা কি বলবো? ট্রাই মানে 3। তাহলে তখন এটাকে বলবো এটিপি। দেখো অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, ট্রাই মানে 3টা ফসফেট আছে। অ্যাডিনোসাইন ডাই 2 এর সাথে একটা ফসফেট যদি যুক্ত হয় তখন ওইটাকে বলবো এটিপি, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। এখন একটা অ্যাডিনিনের সাথে এরকম ফসফেট গ্রুপ যুক্ত হওয়ার প্রক্রিয়া হচ্ছে ফসফোরাইলেশন। আর যদি এটার উল্টাটা বলতো, ফসফেট গ্রুপ যদি বিয়োগ হয়ে যেত তখন এটাকে বলতাম ডিফসফোরাইলেশন। তাহলে এটাও মনে রাখো, যদি পরবর্তী প্রশ্নে মানে এরকম কখনো আসে এটার উল্টাটা, তাহলে শিখে রাখো। এখন খ নাম্বারে কি বলছে, স্থলজ উদ্ভিদের তুলনায় জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ বেশি হয় কেন? কারণ হচ্ছে পানিতে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে। এখন আমরা জানি এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য কার্বন ডাইঅক্সাইড দরকার, এই যে বিক্রিয়াতে আমরা দেখছি কার্বন ডাইঅক্সাইড পানি মিলে হচ্ছে মানে গ্লুকোজ তৈরি করবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড যেহেতু পানিতে বেশি থাকে, এজন্য ওই পানিতে থাকা উদ্ভিদগুলার সালোক সংশ্লেষণ বেশি হয়। এখন দেখো
স্থলজ উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের হার জলজ উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের হার অপেক্ষা কম, তাই স্থলজ উদ্ভিদের তুলনায় জলজ উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার বেশি। এরপরে দেখো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড থাকে হচ্ছে 0.03%, কিন্তু পানিতে থাকে হচ্ছে 0.3%, অর্থাৎ পানিতে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বেশি পরিমাণে থাকে, যার জন্য বায়ুমণ্ডলের তুলনায় পানিতে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকার কারণে জলজ উদ্ভিদের সালোকসংশ্লেষণ বেশি হয়। এরপরে আমাদের গ নাম্বারে কি চাইছিল, শক্তি যে মানে এটিপি তৈরির হিসাবে ছক করতে বলছিল। চলো আমরা এখন হিসাবের ছক যদি করি, 1 অণু গ্লুকোজ থেকে কতটুকু শক্তি আমরা পাবো, এটা প্রথমেই হচ্ছে ছকটা, মানে তোমাকে যে ছক করে হিসাব করতে বলছে একদম উত্তরটা শুরু করেই তুমি ছক দিয়ে দিও না, এখানে উপরে হচ্ছে আরেকটু কথা লিখে নিবা যে শ্বসনের কথা একটু বলবা। শ্বসন হচ্ছে এরকম একটা প্রক্রিয়া যেখানে জটিল খাদ্যবস্তু ভেঙে সরল উপাদানে পরিণত হয়। আমাদের দৈনন্দিন কাজকর্ম করার জন্য যে শক্তির প্রয়োজন হয় ওটা আমরা শ্বসন থেকে পাই। এরপরে শ্বসনে হচ্ছে যে গ্লুকোজ অণুটা ভেঙে যায়, অক্সিজেনের উপস্থিতিতেও ভাঙতে পারে, অক্সিজেনের অনুপস্থিতিতেও ভাঙতে পারে। অক্সিজেনের উপস্থিতিতে ভাঙলে ওইটাকে আমরা বলবো সবাত শ্বসন প্রক্রিয়া, আর অক্সিজেন যদি না থাকে শুধু এনজাইমের সহায়তায় যদি ভাঙে তখন ওইটাকে বলবো হচ্ছে অবাত শ্বসন প্রক্রিয়া। এভাবে একটু কথা লিখে নেওয়ার পরে চলো আমরা এখন হিসাব করি। এরকম বলার পরে আমরা এই ছকটা তুমি পরীক্ষার খাতায় আর কি রিপ্রেজেন্ট করবা। এখন সবাত শ্বসনের ধাপ হচ্ছে 4টা: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএ, ক্রেবস চক্র আর ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এখন এখানে তুমি বলতে পারো যে আমি 4টা ধাপ বললাম, তাহলে ছকে কেন 3টা ধাপ দেওয়া? এই যে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএ, ক্রেবস চক্র। এখন সর্বশেষ যে ধাপটা বললাম না, ইলেকট্রো ট্রান্সপোর্ট সিস্টেম অথবা ইলেকট্রন প্রবাহ তন্ত্র, ওখানে হচ্ছে কোনো কিছু উৎপন্ন বা খরচ হয় না ওই ধাপটাতে। এখানে যে শক্তিগুলা দেখো NADH2, তারপরে FADH2, GTP, এই যে শক্তিগুলা এগুলো সব হচ্ছে এটিপি শক্তিতে কনভার্ট হয়, অর্থাৎ ইলেকট্রো ট্রান্সপোর্ট সিস্টেমে সবগুলা শক্তি এটিপি শক্তিতে কনভার্ট হবে। তাহলে চলো আমরা যদি এখন হিসাব করি, হিসাবে যাওয়ার আগে তোমাকে আরও 3টা সূত্রের মতো বলতে পারো, এই 3টা হচ্ছে মনে রাখা লাগবে। কীরকম দেখো আমি তোমাকে বলি। 1 অণু FADH2 থেকে 2 অণু এটিপি তৈরি হবে, 1 অণু NADH2 থেকে 3 অণু এটিপি তৈরি হবে, আর 1 অণু GTP থেকে 1 অণু এটিপি তৈরি হবে। এই 3টা সূত্র মনে রাখা লাগবে, না হলে হচ্ছে তুমি এখানে কনভার্টটা করতে পারবা না। চলো এখন দেখি, গ্লাইকোলাইসিসে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হইলো। দেখো গ্লাইকোলাইসিসে হচ্ছে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, 2 অণু NADH2 আর 4 অণু এটিপি তৈরি হয়। এখন এই বিক্রিয়াটা সম্পন্ন করার জন্য তো একটু শক্তির প্রয়োজন, যে শক্তিটা হচ্ছে এখানে যে 4 অণু এটিপি ওইটা থেকে হচ্ছে 2 অণু এটিপি হচ্ছে খরচ হয়ে যায়। 4 অণু থেকে 2 অণু খরচ হলে তুমি এখানে অবশিষ্ট থাকে হচ্ছে 2 অণু, অর্থাৎ নিটে 2 অণু জমা হবে। এরপরে এখানে দেখো যে 2 অণু পাইরুভিক অ্যাসিডটা তৈরি হলো, এই পাইরুভিক অ্যাসিড পরবর্তী যে অ্যাসিটাইল কোএ ধাপটা ওখানে হচ্ছে এটা খরচ হয়ে যাবে। তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড, এখানে 2 অণু পাইরুভিক অ্যাসিড হচ্ছে খরচ হয়ে গেছে। এরপরে দেখো এখানে 2 অণু অ্যাসিটাইল কোএ তৈরি হয়েছে, যেটা পরবর্তী আবার ক্রেবস চক্রে গিয়ে মানে খরচ হয়ে যাবে। মানে ক্রেবস চক্রটা, ওই চক্র সম্পন্ন করার জন্য যে একটু শক্তির প্রয়োজন হবে ওইটা এই অ্যাসিটাইল কোএ থেকে আসবে। তাহলে এখানে উৎপন্ন হইলো, এখানে খরচ হয়ে গেল, তাহলে আমরা এটা কাটাকাটি করে দিতে পারি। এখন এখানে হচ্ছে আমরা অন্য শক্তিগুলোকে এটিপি শক্তিতে কনভার্ট করব। এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যেটা, এটার হিসাব আমরা করবো না, কার্বন ডাইঅক্সাইড যা আছে তাই রেখে দিব। এখন 1 অণু NADH2 থেকে যদি 3 অণু শক্তি উৎপন্ন হয়, তাহলে 2 অণু NADH2 থেকে 3 দুগুণে 6 অণু এটিপি এখানে পাবো। এরপরে 4 অণু এটিপি তৈরি হয়েছিল, 2 অণু খরচ হয়ে গেছে, এখানে 2 অণু জমা থাকছে। এরপরে দেখো কার্বন ডাইঅক্সাইডের হিসাব যা আছে তাই রেখে দিব। 1 অণু NADH2 থেকে 3 অণু এটিপি পাই, তাহলে 2 অণু NADH2 থেকে 3 দুগুণে 6 অণু এটিপি এখানে পাবো। এরপরে দেখো ক্রেবস চক্রে কি কি উৎপন্ন হয়েছিল। ক্রেবস চক্রে আমাদের সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়, যেখানে দেখো 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু NADH2 আর 2 অণু FADH2, তারপরে 2 অণু GTP তৈরি হয়। এখন 1 অণু NADH2 থেকে আমরা 3 অণু এটিপি পাই, তাহলে 6 অণু NADH2 থেকে 3 6 18টা এটিপি এখানে পাবো। এরপরে 1 অণু FADH2 থেকে 2 অণু এটিপি পাই, তাহলে 2 অণু FADH2 থেকে 2 দুগুণে 4 অণু এটিপি পাবো। 1 অণু GTP থেকে 1 অণু এটিপি পাই, তাহলে 2 অণু GTP থেকে 2 অণু এটিপি পাবো। এখন সবগুলাকে আমরা এটিপিতে কনভার্ট করার পরে তুমি যদি যোগ করো মোট হিসাব, এখানে 38টা তুমি পাবা হচ্ছে এটিপি। আর কার্বন ডাইঅক্সাইড দেখো 4 অণু, এখানে 2 অণু, তার মানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড আর 38 অণু এটিপি। তাহলে এই হিসাবটাই আমাদের প্রশ্নে দেখাইতে বলছে, তাহলে হিসাব পর্যন্তই, এখানে আর কিছু বাড়তি কিছু লাগবে না। এরপরে দেখো অস্তিত্ব রক্ষায় সকল জীব সালোক সংশ্লেষণের উপরে কেন নির্ভর করে। এখন দেখো সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা হচ্ছে এরকম প্রক্রিয়া যেখানে সবুজ উদ্ভিদ সূর্য শক্তিকে আবদ্ধ করে রাখে, আর সূর্য শক্তিকে হচ্ছে রাসায়নিক শক্তিতে পরিণত করে, পরবর্তীতে রাসায়নিক শক্তি আবার হচ্ছে তোমার খাদ্য শক্তিতে পরিণত হয়।
এখন সবুজ উদ্ভিদই শুধু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, সকল প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করে। এরপরে উদ্ভিদ যে শর্করাটা তৈরি করে, এরপরে আবার ওখানে উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন নির্গত হয়, ওই অক্সিজেনের জন্য আবার সকল প্রাণী উদ্ভিদের উপর নির্ভর করে। এখন যে খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করলো, ওই খাদ্যটা জারিত করে শক্তি উৎপন্ন করার জন্য আবার অক্সিজেনের প্রয়োজন হবে খাদ্য জারণের জন্য, অক্সিজেনের জন্য আবার হচ্ছে তোমার ওই সালোক সংশ্লেষণের উপর নির্ভর করতেছে। এরপরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা অ্যাবজর্ব করে নিচ্ছে, যেটা হচ্ছে বিষাক্ত একটা পদার্থ প্রাণীর জন্য। তাহলে এনভায়রনমেন্টে তোমার অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্যটা বজায় থাকতেছে। এরপরে দেখো মানব সভ্যতা বজায় রাখার জন্য আবার আমাদের কয়লা, পেট্রোলিয়াম, ডিজেল এগুলার দরকার হয়, যেগুলোর জন্য আমরা পরোক্ষভাবে আবার সালোক সংশ্লেষণের উপর নির্ভর করতেছি। তাহলে তুমি দেখো সালোক সংশ্লেষণটা মেইনলি অনেক দরকারি। শ্বসন প্রক্রিয়াটাও পরোক্ষভাবে পরোক্ষ বা মানে সরাসরিও হচ্ছে এই সালোক সংশ্লেষণের উপরে নির্ভর করতেছে শ্বসন প্রক্রিয়াটা। এরপরে পুরা জীবকুল হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, ঔষধ সবকিছুর জন্য ওই সালোক সংশ্লেষণের উপর নির্ভর করতেছে। তাহলে আমরা বলতে পারি যে এটা ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। এখন এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় আমি যেভাবে গুছায় বললাম এভাবে হচ্ছে প্যারা আকারে যদি রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউর করতে পারবা। তাহলে এই বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করাটা তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় উদ্দীপকটা ধরতে পারা এবং সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারার জন্য খুবই প্রয়োজন, যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে। তোমরা কিন্তু চাইলেই এই বইটা সংগ্রহ করে নিতে পারো, এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। আজকের পর্বে এই পর্যন্তই, পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।